এই লেকচারে আমরা স্টোমাটা অর্থাৎ পত্ররন্ধ্র এবং হাইডাথর অর্থাৎ পানি রন্ধ্র সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? প্রথমে স্টোমাটা বা পত্ররন্ধ্র কি, পত্ররন্ধ্রের প্রকারভেদ সম্পর্কে জানবো, পত্ররন্ধ্রের কাজ সম্পর্কে আমরা জানবো এবং সর্বশেষ হাইডাথর কি এবং হাইডাথর সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। প্রথমত হচ্ছে ত্বকীয় রন্ধ্র কি সেই সম্পর্কে আমরা জানবো। এপিডার্মিস একটি অবিচ্ছিন্ন স্তর হিসাবে অবস্থান করলেও সেখানে বিভিন্ন প্রকার ছিদ্রপথ থাকে। এই ছিদ্রপথকে ত্বকীয় রন্ধ্র বলে। ত্বকীয় রন্ধ্র প্রধানত দুই প্রকার হয়ে থাকে, যথাক্রমে স্টোমাটা বা পত্ররন্ধ্র, যেটা হচ্ছে পাতার মধ্যে বিদ্যমান থাকে। একটা হচ্ছে হাইডাথর, সাধারণত পানি রন্ধ্র, যার মাধ্যমে পানি নিষ্কাশিত বা পানি বের হয়ে থাকে। কি সেটা আমরা ভিতরে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের স্টোমাটা বা পত্ররন্ধ্র। উদ্ভিদের পাতা, কচিকাণ্ড ইত্যাদি অঙ্গের বহির্ত্বকে দুইটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ পরিবেষ্টিত যে সূক্ষ্ম আণুবীক্ষণিক রন্ধ্র গ্যাসীয় বিনিময় ও বাষ্পাকারে পানি নির্গমনে বিশেষ ভূমিকা পালন করে তাকে সাধারণত এই স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়। অর্থাৎ পত্ররন্ধ্র পাতায় অবস্থান করে এবং এটি দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা হচ্ছে পানি নির্গমনটাকে বা বাষ্পাকারে বের করাটাকে নিয়ন্ত্রণ করে থাকে। একেই বলা হয় কি স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র। প্রতিটি পত্ররন্ধ্র একটি সূক্ষ্ম ছিদ্র, দুটি রক্ষী কোষ, সহকারী কোষ, বায়োকটরি ইত্যাদি অংশ নিয়ে গঠিত। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এর মধ্যে ছিদ্র তো থাকবেই, ছিদ্রের দুই পাশে হচ্ছে দুটি রক্ষী কোষ থাকবে এবং রক্ষী কোষকে ঘিরে হচ্ছে আরো কিছু ছোট ছোট কোষ থাকবে, এদেরকে সহকারী কোষ বলা হবে। এবং এই সহকারী কোষের উপর ডিপেন্ড করে কিন্তু রক্ষী কোষকে বা স্টোমাটাকে আবার বিভিন্ন অংশে বিভক্ত করা যায়। সেই অংশগুলো আমরা জানবো। রক্ষী কোষের চারদিকে অবস্থিত সহকারী কোষের সংখ্যা ও এর অবস্থান অনুযায়ী হচ্ছে আবার পত্ররন্ধ্রকে 6 ভাগে ভাগ করা যায়। যথাক্রমে হচ্ছে ডায়াসাইটিক, প্যারাসাইটিক, এনিসোসাইটিক, টেট্রাসাইটিক, একটিনোসাইটিক এবং অ্যানোমোসাইটিক। এই হচ্ছে টোটাল 6 ভাগে বিভক্ত করা যায় স্ট্রোমাটাকে। তাহলে প্রথমে ডায়াসাইটিক সহ আমরা বলি। ডায়াসাইটিক হচ্ছে দুইটি সহকারী, এটা কিন্তু রক্ষী কোষ না। রক্ষী কোষ হচ্ছে সাধারণত হচ্ছে কোষের ঠিক পত্ররন্ধ্রকে ঘিরে রাখে এবং রক্ষী কোষের পাশে যে অন্যান্য যে কোষগুলো থাকে তাদেরকে সাধারণত সহকারী কোষ বলা হয়। অর্থাৎ দুটি সহকারী কোষ পরিবেষ্টিত এবং এরা দুটি যদি রক্ষী কোষের সমকোণে অবস্থান করে, অর্থাৎ রক্ষী কোষের সমকোণে যদি অবস্থান করে তাদেরকে ডায়াসাইটিক বলা হয়। আর ডাই মানে দুই আমরা খুব ভালো করে জানি। এরপর হচ্ছে প্যারাসাইটিক। তাহলে এই প্যারাসাইটিক হচ্ছে দুটি সহকারী কোষ দ্বারা গঠিত এটি, এবং এইটি হচ্ছে সমান্তরালে অবস্থান করবে। অর্থাৎ এখানে ডায়াসাইটিক এবং প্যারাসাইটিকের মধ্যে এটাই পার্থক্য। চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ডায়াসাইটিক আছে, এই ডায়াসাইটিকের মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে রক্ষী কোষ, এটা হচ্ছে রক্ষী কোষ। ঠিক আছে, এখানে একটা রক্ষী কোষ আছে, এখানে রক্ষী কোষ আছে। এই রক্ষী কোষের মধ্যে এই যে একটা সাইড আছে, এই সাইডটার মধ্যে হচ্ছে সাধারণত সহকারী কোষ আছে এবং এইখানে সহকারী কোষ আছে। দুইটা কিভাবে আছে? দুইটা পরস্পরের সাথে সমকোণে অবস্থান করছে। এবং অপর দিকে প্যারাসাইটিক ক্ষেত্রে কি আছে? এই যে রক্ষী কোষের ঠিক সমান্তরাল অবস্থান করছে হচ্ছে বাকি যে কোষ দুটা আছে, অর্থাৎ যে সহকারী কোষগুলো এইখানে রক্ষী কোষের সমকোণে অবস্থান করছে। আমি যদি আরো সহজ ভাবে বলি, তাহলে ডায়াসাইটিক যে হচ্ছে রক্ষী কোষটা হচ্ছে রক্ষী কোষ এবং যেই সহকারী কোষ আছে এদের অবস্থান থাকবে সমকোণে, এবং প্যারাসাইটিকের মধ্যে রক্ষী কোষ এবং সহকারী কোষের অবস্থান হবে সমান্তরালভাবে। এরপরে তৃতীয় হচ্ছে অ্যানিসোসাইটিক। তাহলে অ্যানিসোসাইটিক হচ্ছে তিনটি সহকারী কোষ দ্বারা রক্ষী কোষগুলো হচ্ছে পরিবেষ্টিত থাকবে, এবং টেট্রাসাইটিক হচ্ছে এখানে 4টি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে। অর্থাৎ এখানে অ্যানিসোসাইটিক দেখছি, এখানে কি হচ্ছে? এখানে একটা, দুইটি এবং তিনটি, এই টোটাল 3টা সাধারণত সহকারী কোষ দিয়ে হচ্ছে রক্ষী কোষটা আবৃত আছে বা ঘিরে আছে। এবং টেট্রাসাইটিক এখানে দেখছি এই যে 1, 2, 3, 4, এই টোটাল 4টা সহকারী কোষ দ্বারা হচ্ছে রক্ষী কোষ দ্বারা প্রোটেক্টেড আছে। অর্থাৎ 4টি যদি কোষ থাকে সহকারী, তখন তাকেই টেট্রাসাইটিক বলা হয়, আর 3টা থাকলে হচ্ছে অ্যানিসোসাইটিক বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে একটিনোসাইটিক।
অনেকগুলো সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। মানে অনেকগুলো যদি সহকারী কোষ থাকে রক্ষী কোষের চারপাশে, তখন তাকে অ্যাক্টিনোসাইটিক বলা হয়। এবং আরেকটা হচ্ছে অ্যানোমোসাইটিক, অর্থাৎ সহকারী কোষগুলো যদি ত্বকীয় কোষ থেকে আলাদা না হয়, মানে ত্বকীয় কোষ যেমন দেখতে তেমনই হচ্ছে সহকারী কোষগুলো আকার আকৃতিতে বা সাইজে, তখন তাদেরকে অ্যানোমোসাইটিক বলা হয়। এখানে চিত্রের মধ্যে দেখতে পারি অ্যাক্টিনোসাইটিক দেখছি আমরা অনেকগুলো কি আছে, অনেকগুলো হচ্ছে সহকারী কোষ এখানে বিদ্যমান আছে। অপরদিকে অ্যানেমোসাইটিক আছে। এখানে কিন্তু সাধারণত যে কোষগুলো আছে, এই কোষগুলো এখানে হয়তোবা তোমরা অনেকে মনে করতে পারো যে টেট্রাসাইটিকের মতো ৪ টা কোষ ছিল। এখানেও হচ্ছে ৪ টা কোষ আছে। বাট এই ৪ টা কোষ কিন্তু অনেকটাই হচ্ছে ত্বকীয় কোষের মতো দেখতে। নরমাল কিন্তু সহকারী কোষ নয়। এগুলো দেখতে হবে একটা ত্বকীয় কোষের মধ্যে। একটার উপর একটা লেয়ার হিসাবে অবস্থান করছে। এজন্য এটাকে অ্যানামোসাইটিক বলা হয়ে থাকে। আশা করি তোমরা এই ৪ ধরনের যে স্ট্রোমাটা আছে বা পত্ররন্ধ্র আছে সেই সম্পর্কে আইডিয়া পেয়েছো। এখন আমরা জানবো হচ্ছে পত্ররন্ধ্রের কাজ বা স্টোমাটার কাজ। প্রথমত হচ্ছে সালোক সংশ্লেষণ ও শোষণের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় করাই হচ্ছে কার কাজ? পত্ররন্ধ্রের গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ সাধারণত উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তখন কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে ইনসার্ট হয়। এবং শোষণের জন্য যখন হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, তখন অক্সিজেনটাও কিন্তু হচ্ছে এই পত্ররন্ধ্রের মাধ্যমেই গ্রহীত হয়। এবং যখন সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন রিলিজ করে, তখন এই পত্ররন্ধ্রের মাধ্যমে রিলিজ হয়। বা শোষণের মাধ্যমে যখন কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, সেটাও কিন্তু এই পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমে রিলিজ হয়ে থাকে। প্রশোধনের মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমনে পত্ররন্ধ্রের ভূমিকা অনেক বেশি। সাধারণত উদ্ভিদ যে প্রক্রিয়ায় নিষ্কাশন করে পানি, তার 90 থেকে 95% হচ্ছে এই প্রশোধন কার মাধ্যমে হয়ে থাকে? পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে। অর্থাৎ উদ্ভিদ যে পরিমাণ পানি নিষ্কাশন করে তার 90 to 95% হচ্ছে এই স্ট্রোমাটার মাধ্যমে ঘটে থাকে। পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো ক্লোরোপ্লাস্ট থাকে এবং ক্লোরোপ্লাস্ট যেহেতু আছে সেখানে অবশ্যই খাদ্য তৈরিতে তারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করে থাকে। পরিবেশের সাথে উদ্ভিদের বিভিন্ন গ্যাসীয় আদান-প্রদান এ রন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে। মানে পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে বিভিন্ন গ্যাসের আদান-প্রদান ঘটে, যেটা আমরা ইতিমধ্যেই বলেছি। পত্ররন্ধ্রের রক্ষী কোষ পত্ররন্ধ্র বন্ধ ও খোলার বিষয়টি নিয়ন্ত্রণ করে, ফলে প্রশোধনের ক্রিয়াটিও নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিছু উদ্ভিদের পাতার কিনারা ও শীর্ষে তরল আকারে পানি নির্মোচনের যে বিশেষ ধরনের রন্ধ্র থাকে, তাকে পানিপত্ররন্ধ্র বা হাইডাথট বলা হয়। এখানে বিষয়টা হচ্ছে কি, যে হাইডাথটের ক্ষেত্রে যদি আমরা এখানে বলতে যাই, তাহলে হাইডাথট হচ্ছে পত্ররন্ধ্র থেকে একটু ডিফারেন্ট, যারা হচ্ছে সরাসরি বাষ্পাকারে পানি নির্গমন না করে সরাসরি পানিটাকেই নির্গমন করে। তাদের কি বলা হয়? পানি পত্ররন্ধ্র বা হাইডাথট বলা হয়। হাইড্রোতর দিয়ে পানি বের হওয়াকে গ্যাটেশন বা চুয়ানো বলে। অর্থাৎ চুয়ানো কেন বলা হয় বা গ্যাটেশন কেন বলা হয়? কারণ পানিটা হচ্ছে সামান্য চুইয়ে চুইয়ে পানিটা বের হয়ে থাকে। তোমরা অনেক সময় বিশেষ করে শীতকালে এটা খুব ভালো করে দেখা যায় যে কচু, ঘাস, টমেটো এইসব যে উদ্ভিদ আছে বা এদের পাতার মধ্যে সাধারণত দেখা যায় যে শিশির কণার মতো পড়ে আছে। অ্যাকচুয়ালি এগুলো সবসময় যে কুয়াশা থাকে বাইরে থেকে তা কিন্তু না। অনেক সময় উদ্ভিদের বডি থেকেও কিন্তু এই পানিগুলো এই গ্যাটেশন পদ্ধতিতে বের হয়ে থাকে। যেইটা আমরা দেখে মনে করি যে পাতার উপর শিশির কণা পড়ে আছে। আমরা দেখাচ্ছি বিষয়টা। তাহলে কচুরিপানা, ঘাস, টমেটো, কচু, প্রিমোলা এই উদ্ভিদের মধ্যে হচ্ছে এই হাইডাথট বা পানি পত্ররন্ধ্র দেখা যায়। এখন আমরা হচ্ছে হাইডাথটকে কিভাবে হয়, কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। এখানে আমরা প্রথমে হচ্ছে এই চিত্রটা লক্ষ্য করি। এখানে একটা কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট, ছোট হচ্ছে পানির দানা বা বল বা অণু হিসাবে হচ্ছে পানিটা নির্গমন হচ্ছে। এবং এই পানিটা হচ্ছে সাধারণত এই যে পানি পত্ররন্ধ্র বা হাইড্রোদুটিতে ছোট, ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্রের মাধ্যমেই সাধারণত নির্গমন হয়ে থাকে। আর এখানে আমরা হাইড্রোসাইডের একটা প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি। এখানে কি থাকে? ট্রাকিট থাকে। ট্রাকিট কি? আমরা জানি জাইলেমের একটা বিশেষ কোষকে ট্রাকিট বলা হয়, যারা মূল থেকে পাতা পর্যন্ত পানি পরিবহন করে থাকে। এছাড়াও এর মধ্যে গার্ড সেল থাকে, এপিথেম সেল থাকে এবং এই গার্ড সেল, এপিথেম সেলগুলো হচ্ছে সাধারণত এই যে পানিটা নির্গমন, এই পানি নির্গমনটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে গার্ড সেলটা আছে, এই গার্ড সেলটা যদি খুলে যায়, তাহলেই হচ্ছে এর ভিতরের যে পানিটা আছে, সেটা বের হওয়া শুরু করবে ওই যে গ্যাটেশন বা চোয়ানোর মাধ্যমে। তাহলে এই হচ্ছে এটা সাধারণত এই যে হাইড্রোথোডের যে কাজটা আছে বা চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে, নরমালি সকাল বেলায়
কিন্তু উদ্ভিদের ঘাসের মধ্যে, কচুর মধ্যে কিন্তু এই টাইপের যে পানি বের হচ্ছে বাষ্প আকারে বা পাতার মধ্যে অবস্থান করছে এটা কিন্তু দেখা যায়। কিন্তু দিন যখন বাড়ে সূর্যের আলোতে বা তাপমাত্রায় হচ্ছে পানি আস্তে, আস্তে বাষ্প হয়ে উড়ে যায়। পরে কিন্তু আর এটা দেখা যায় না। বাট সকালে কিন্তু এই জিনিসটা খুব সহজেই বিশেষ করে কচু, ঘাস বা ঘাসের মধ্যে তো আমরা অনেকেই দেখেছি ঘাসের উপর দিয়ে শিশির পড়ে থাকে। অ্যাকচুয়ালি শিশির ছাড়াও এই গ্র্যাটেশনের মাধ্যমে বা এই হাইড্রাথোডের মাধ্যমে হচ্ছে পানিটা নির্গমন হয়ে থাকে। আশা করি তোমরা হাইড্রাথোড সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা বলব হচ্ছে পানি পথসরণের কাজ সম্পর্কে। হাইড্রাথোড দিয়ে সরাসরি পানি নির্গমন ঘটে যেটা আমি ইতিমধ্যে বলেছি। পানি নির্গমনের সময় লবণের অবমুক্তি ঘটে এবং এই লবণটা যখন বের হয় উদ্ভিদের ত্বকের মধ্যে এক ধরনের আস্তরণ তৈরি করে। এতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব হচ্ছে সহজেই উদ্ভিদের ত্বককে, পাতাকে, কাণ্ডকে ইফেক্ট করতে পারে না। এছাড়াও প্রশোধন যদি কখনো কম হয়, যদি পাতার মাধ্যমে বা তরুণদের মাধ্যমে পানি বের হতে পারছে না, তখন এই সাধারণত পানি পথসরণদের মাধ্যমে হচ্ছে বা হাইড্রাথোডের মাধ্যমে হচ্ছে পানি নির্গমন ঘটে থাকে। তাহলে এই লেকচার এই পর্যন্তই।